কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আগামী 2025-এর অক্টোবর নভেম্বর নাগাদ নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে বিহারের 243 আসনের বিধানসভা, এবং যেখানে 122 হচ্ছে ম্যাজিক ফিগার। এই মুহূর্তে বিহারের জোট সরকারে রয়েছে বিজেপি এবং জেডিইউ। বিজেপির বিধায়ক সংখ্যা 84, সেখানে 48 হচ্ছে জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেডের বিধায়ক সংখ্যা। কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি সম্প্রতি অমিত শাহকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি বা তাদের শরিক একনাথ শিন্ডের শিবসেনা তারা কোনো মুখ্যমন্ত্রীর মুখ সামনে রেখে নির্বাচনে যায়নি, বিহারের ক্ষেত্রেও কি তাই হবে? অমিত শাহ খুব নির্বিকারভাবে উত্তর দিয়েছিলেন যে এ বিষয়ে এখনও তারা কোনো সিদ্ধান্ত নেননি, তারা আগামী দিনে ভাববেন এ বিষয়ে এবং সেই বিষয়টি জানানো হবে। ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে, তাহলে কি নীতিশ কুমারকে সামনে রেখে বিহার বিধানসভায় যাচ্ছেন না এনডিএ? ফলে বিজেপির কি মতিগতি তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেক্ষেত্রে নীতিশ কুমার, যাকে বিহারের রাজনীতিতে পাল্টু কুমার বলে বিরোধীরা, তারাও এই বিষয়টি চর্চায় এনেছে। তাহলে সেক্ষেত্রে আরজেডিকে নেতৃত্বে যে মহাগঠবন্ধন রয়েছে তারা কি নীতিশকে পেতে চাইবে? সেই বিষয়টি বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এক্ষেত্রে এই মহাগঠবন্ধনের যারা রয়েছেন, যাদের প্রধান হচ্ছে গিয়ে আরজেডি, তারা কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, বিহারের রাজনীতিতে হঠাৎ একটা তৎপরতা তৈরি হয়েছে, যে তৎপরতার দুটো কারণ। একটা কারণ হচ্ছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে শিখে বিজেপির দিকে ছিঁড়লেও তারপরে যেভাবে সরকার গঠিত হয়েছে সেখান থেকে একটি বার্তা বিহারের দিকে এসেছে, স্পষ্ট বার্তা। সে বার্তাটা আমি পরে আসছি। আরেকটি বড় ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, সেটা হচ্ছে আম্বেদকরকে নিয়ে অমিত শাহর একটি সার্কাস্টিক, একটি বিদ্রুপাত্মক উক্তি, যেটা সংসদের মধ্যে দাঁড়িয়ে অমিত শাহ করেছেন। এই দুটি জিনিসই দুটি তীরের মতো এনডিএর যে বিহারের পরিস্থিতি, অর্থাৎ বিহার এনডিএর বুকে দুটো তীরের মতো বিঁধেছে। কেন? আমি একটু খোলসা করে বলছি। মহারাষ্ট্র নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ছিলেন শিন্ডে, এবং শিন্ডের মুখ্যমন্ত্রীত্বেই কয়েক বছর চলেছিল ওখানে। যদিও প্রথমে শিন্ডে ওই শিবিরে ছিলেন না, পরে তাদের যে দল শিবসেনা তা ভেঙে তিনি বিজেপির দিকে গিয়েছিলেন। কিন্তু শিন্ডের মন্ত্রিত্বের সময় কতগুলো প্রকল্প নেওয়া হয়, যে প্রকল্পগুলো হয়তো মহারাষ্ট্রবাসী পছন্দ করেছিলেন। যাই হোক, নির্বাচনের যে ফলাফল বিধানসভায় দেখা গেছে তাতে বিপুলভাবে জয়ী হয়েছে এনডিএ। বিরোধী পক্ষ প্র্যাকটিক্যালি আউট হয়ে গেছে, খুবই কম সংখ্যক আসন পেয়েছে। এইবারে শিন্ডে ভেবেছিলেন যে তারই মুখ্যমন্ত্রীত্বে যে নেওয়া প্রকল্প সেগুলো যেহেতু এত সমর্থন পেল, তাহলে তাকে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী করা হবে, এবং সেই দাবিটা তিনি বিজেপির কাছে রেখেছিলেন। কিন্তু মহারাষ্ট্রে বিজেপির যে আসন সংখ্যা বিধানসভায়, সেটা যেহেতু ম্যাজিক ফিগার যেটাকে বলা হয় অনেক সময়, অর্থাৎ গরিষ্ঠতার খুব কাছাকাছি, তখন বিজেপি ঠিক করে যে মুখ্যমন্ত্রিত্ব এবারে আমরা ছাড়ব না, এবং তারা দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করার জন্য একেবারে একরোখা হয়ে থাকে। এই অবস্থায় একনাথ শিন্ডে নানানভাবে চেষ্টা করেছেন। কয়েকদিন গিয়ে গ্রামের বাড়িতে পড়ে রইলেন এবং কারোর সাথে দেখা সাক্ষাৎ করলেন না। তারপরে মুম্বাইতে ফিরে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। নানা রকম ঘটনা ঘটল, কিন্তু বিজেপি একরোখা হয়ে শেষ পর্যন্ত নিজেদের লোককেই মুখ্যমন্ত্রী করল। তাহলে এখান থেকে কি বার্তা পাটনায় এলো? অর্থাৎ মুম্বাই থেকে পাটনার দূরত্ব রেলগাড়িতে অনেকক্ষণ লাগলেও এই বার্তা পাটনায় পৌঁছতে এক মুহূর্তের বেশি সময় লাগেনি। তা হচ্ছে এই যে এনডিএর মধ্যে থেকে যদি নীতিশ কুমার এবং বিজেপি নির্বাচনে যায়, তাহলে তার পরবর্তীকালেও ছবিটা মোটামুটি মহারাষ্ট্রের মতোই হতে পারে যদি এনডিএ যেতে। সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা জেডিইউর নীতিশ কুমারের
থেকে অনেক বেশি হবে। সেক্ষেত্রে বিজেপি যদি রোখ ধরে থাকে যে বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী করতে হবে, এবং তখন যদি নীতিশ কুমার তা মানতে রাজি না হন, তাহলে পরিস্থিতি এমন হতে পারে যে শিন্ডের মতোই অবস্থা হবে। অর্থাৎ শিন্ডে বুঝেছিলেন যে তিনি যদি বিজেপির কথা মানতে রাজি না হন, তাহলে শিন্ডের দল একরাখাই মুশকিল হবে, এমএলএরা ভেঙে বিজেপিকে আরজেডি আবার এর সঙ্গে এই জায়গায় দাঁড়িয়েই নীতিশ কুমারের চিন্তাভাবনা শুরু হলো যে আমি তো লালু প্রসাদের পার্টির সঙ্গে ভালোই ছিলাম, সেখানেও তো মুখ্যমন্ত্রী ছিলাম, এখন যদি এই শর্ত দিয়ে লালু প্রসাদের দিকে যেতে চাই এবং লালু প্রসাদ তেজস্বী যাদবরা যদি সেটা মেনে নেয়, তাহলে আমি নির্বাচনের আগেই শর্ত দিয়ে গেলাম যে আমি মুখ্যমন্ত্রী থাকবো, এটা তোমাকে মেনে নিতে হবে। এবং লালু যদি সেটা মেনে নেয়, তাহলে লালুর দল বেশি আসন পাবে, সেটাও জানা কথা, কিন্তু আমি মুখ্যমন্ত্রী থাকবো। এই চলাচল যখন শুরু হচ্ছে, তখনই লালু প্রসাদ তেজস্বী যাদব থেকে ফিলার পাঠানো হয়েছে। আমরা স্পষ্ট জানতে পারছি সূত্র মারফত যে কমিউনাল পার্টি বিজেপি সাম্প্রদায়িক দলকে ছেড়ে যদি নীতিশ কুমার আবার এসে মহাগঠবন্ধনে যুক্ত হতে চান, তাহলে তাকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে লালু তেজস্বী শিবির আবার চিন্তা ভাবনা করতে প্রস্তুত। এই জায়গাতে দাঁড়িয়ে দ্বিতীয় বার্তাটি শক্তিশালের মতো বিজেপির বুকে বিঁধল। সেটা কি? যখন আম্বেদকরকে অপমান করলেন অমিত শাহ, নীতিশ দেখলেন বিজেপির সঙ্গে যদি তিনি ভোটে লড়েন, তাহলে আম্বেদকরকে অপমানের যে ব্যাপারটা, সেই আক্রমণের ঝাঁজ বিজেপিকে একা নয়, তার ঘরেও আগুন ধরাতে পারে, বিজেপির থেকে বেশি আগুন ধরাতে পারে নীতিশ কুমারের ক্যাম্পে। কেননা নীতিশ কুমার মূলত নির্ভর করেন পিছড়ে বর্গের মানুষের ওপরে, দলিত, কুর্মী, অতি পিছড়ে বর্গ, তাদের ওপরে মূলত নির্ভর করেন। সুতরাং নীতিশ যদি বিজেপির হাত ধরে থাকেন, বিজেপি হয়তো তার ভোট ব্যাংকের কিছুটা রক্ষা করতে পারবে, কিন্তু নীতিশ কুমারের ভোট ব্যাংক ভেঙে চুরমার হয়ে লালুর দিকে চলে যাওয়া সম্ভব। এই দুটো কারণকে যখন যোগ করা হচ্ছে, তখন বিহার রাজনীতিতে চাঞ্চল্যর সৃষ্টি হচ্ছে। তাহলে কি নীতিশ কুমার আবার সেই পাল্টি কুমারের নামের সুনাম রেখে লালু প্রসাদের হাত ধরতে যাচ্ছেন? নীতিশ কুমার যে কোথায় শেষ হবেন, নীতিশ কুমারের মতো কোনো রাজনীতিক আমাদের দেশে আসেননি, ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ। তার সমস্ত চলাফেরাটাই হচ্ছে রহস্যজনক। আজ কি বলছেন, তার সঙ্গে কাল কি করবেন, তার কোনো সম্পর্ক থাকে না। সুতরাং বিহার রাজনীতিতে হয়তো বড় চাঞ্চল্য অপেক্ষা করছে, তার জন্য আমাদের চোখ রাখতে হবে বিহারের দিকে। একেবারেই আশিসদা, আমরা সেক্ষেত্রে অবশ্যই নজর রাখবো। সেক্ষেত্রে এই তথাকথিত পাল্টু কুমার আগামী দিনে মহাগঠবন্ধনে যোগ দেন, নাকি তার জন্য বিশেষ কোনো বার্তা দেয় বিজেপির, বার্তা আসে বিজেপির পক্ষ থেকে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।